চিঠিপত্র পড়তে হয়। দেবাশিস মিত্রের চিঠি দিয়ে শুরু করি। ব্রাহ্মণপাড়া, মুন্সিরহাট, হাওড়া থেকে পাঠিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে টেবিলের উপর কাল রাতে রাখা দামি পেনটা দেখতে পেলাম না। সন্দেহ হলো এটি নিশ্চয়ই নতুন ঠিকে কাজে লাগা বৌদি, নয়তো সকালবেলায় গরুর দুধ দিতে আসা পাশের দিনমজুর পরিবারের আভা কাকিমার কাজ। যদিও এ ব্যাপারে মা মোটেই একমত হলেন না। অফিসে যাওয়ার পথেও সন্দেহের তীরগুলো খোঁচা দিচ্ছিল মনটাকে। কিন্তু অফিসে এসে নিজের কাজের টেবিলের ড্রয়ার খুলতেই দেখলাম পেনটা ড্রয়ারই আছে। কাল অফিস থেকে বাড়ি ফেরার সময় তাড়াহুড়োতেই বোধহয় পেনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ইস, শুধু শুধু সন্দেহের বসে কত কি ভাবলাম। সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়ি ফিরে মাকে সে কথা বলতে মা বললেন, বাবা, সত্যি যে চুরি করে সে এক পাপী। যার চুরি যায় সে একে তাকে সন্দেহ করে, তাতে হয় শতেক পাপী। সন্দেহের প্রকৃতি এমন। দুর্ভাগ্যবশত সংসারে, সমাজে যত কমছে ভালোবাসা, মায়া, মমতা, বিশ্বাস, ততটাই বাড়ছে সন্দেহের পরিসর। আর তা থেকে দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, এমনকি ঘটছে নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনা। সামাজিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য মোবাইল চুরি সন্দেহে পিটিয়ে মারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন কেউ। তবে দেশের আইন রক্ষক পুলিশ বাহিনীর কাজে প্রধান অস্ত্রই হল সন্দেহ প্রবণতা। আর এর সাহায্যে তাদের সন্দেহের তালিকায় থাকা অপরাধীদের মধ্যে থেকে তারা পৌঁছে যান আসল আসামির কাছে। তবে প্রকৃতিতে যেমন রাতে ঘন অন্ধকার ভেদ করে আসে ফুটন্ত সকাল, আমাদের জীবনেও তেমনি হাজারো সন্দেহের মায়াজাল থাকলেও শেষ পর্যন্ত জয়ী হয় পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসে। দেবাশিস মিত্র, ব্রাহ্মণপাড়া, মুন্সিরহাট, হাওড়া থেকে পাঠিয়েছিলেন। ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আসছি পরে চিঠিতে। কুন্তলা ঘোষের চিঠি, বিরাটি, কলকাতা থেকে লিখেছেন, আমাদের ছুটে চলা প্রাত্যহিক জীবনের ঝুলি প্রতিনিয়ত পূর্ণ হচ্ছে নানা ধরনের অভিজ্ঞতায়। নিত্য চলার পথে সন্দেহের বসে এক সর্বহারা নিদারুণ কাহিনী তুলে ধরলাম প্রাত্যহিকের কলমে। প্রত্যন্ত গ্রামের সদ্য উচ্চ মাধ্যমিক পাশ, বিবাহিতা একটি মেয়ে সন্দেহের বসে বিতাড়িত হল বিয়ের মাত্র 1 মাসের মাথায়। বিয়ের পর থেকে মেয়েটির বমি হতে থাকে। কোনো পরীক্ষা না করেই শ্বশুরবাড়ির লোক সন্দেহ করেন মেয়েটি সন্তান সম্ভবা। মাত্র 1 মাসের মধ্যে মেয়েটির স্ফীত উদর দেখে চোখে পড়ার মতো হয়ে উঠল। শ্বশুরবাড়ির সকলে সন্দেহের বসে কুলোটা, পাজি, হতচ্ছাড়ি বলে তাকে পাঠিয়ে দিল বাপের বাড়ি। মেয়েটি তার 1 মাসের বিবাহিত স্বামীর সঙ্গে খুব ভালো করে মিশেই উঠতে পারেনি। তবুও তার পা ধরে বলল সে কুলোটা নয়, তার কোনো নৈতিক অধঃপতনও ঘটেনি। কিন্তু কেবল সন্দেহের বশেই তার শ্বশুর ঘর শেষ হয়ে গেল। বাপের বাড়ি এবং বাপের বাড়ি গোটা গ্রামের কাছেই সে পরিত্যক্তা হলেন। অগত্যা তার স্কুলে প্রিয় বর্দির তত্ত্বাবধানে শহরে ডাক্তার দেখিয়ে এক বড় টিউমার অপারেশন করে নতুন জীবন পায় মুক্তা। এরকম সন্দেহের বশে কত মণি মুক্তাদের সহজ সারল্যে ভরা সম্পর্কগুলো ছিন্ন করে সর্বহারা হতে হচ্ছে। কে তার খবর রাখে? মুক্তা সেই যে সন্দেহের বশে পিতা এবং শ্বশুর কুল ছাড়তে বাধ্য হয়েছিল, আর কোনোদিনও ফিরে যায়নি সন্দেহ নিরসন করতে। স্কুলের বর্দির সহায়তায় মুক্তা এখন সংস্কৃতের শিক্ষিকা। এই আধুনিক যুগে বাস করেও কবে দূর হবে অজ্ঞতার এই আধার? যুক্তি দিয়ে আমরা কি মুক্তি দিতে পারি না এমন অমূলক সন্দেহের বশে থাকা মনগুলোকে? কুন্তলা ঘোষ, বিরাটি, কলকাতা থেকে পাঠিয়েছিলেন।
স্বপন কুমার প্রামাণিক, আপনার চিঠি এসেছে গ্রাম ডাক হানু ভূঁইয়া, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর থেকে। এখনো এত বছর পরেও সেদিনের ঘটনাটা আমার স্মৃতির অতল থেকে অবিকল ভেসে ওঠে। আমিও সন্দেহে বসে তাকে গালমন্দ করেছি। আমার চড়ে যাওয়া মেজাজের শব্দে জুটে যাওয়া লোকজনেরা তাকে মারধর করেছে। মারের চোটে সে মুখ থুবড়ে পড়েছে। উফ, কি মর্মান্তিক সেই দৃশ্য! শেষ পর্যন্ত গন্ডগোল শুনে আর একটা মেসের রান্না ছেড়ে ছুটে এসেছে আমাদের মেসের রান্নার মাসি, আর সেই মেসের ঋত্বিক। তখনই ব্যাপারটা খোলসা হয়ে গেল। বেচারা ছাড়া পেয়েছে কেবল নয়, সকলে মিলে তার শুশ্রূষা করেছি এবং তাকে কিঞ্চিত অর্থ সাহায্য করে সে যাত্রায় প্রায়শ্চিত্ত করেছি। রাস্তার পাশেই ছিল আমাদের মেস। আমরা থাকতাম 10 জন। কজন বাড়ি গেছে তাদের পরীক্ষা শেষে, বাকি সিনিয়র 4 জন আছি। সেদিন 2 জন গেছে বাজারে। আমি ফিরছি পাশের মেস থেকে, দেখলাম অমিয় রাস্তা থেকে একটা হতশ্রী ছেলেকে ধরে আনছে, যে কিনা দরজা খোলা পেয়ে অমিয়ার বিছানায় রাখা মানিব্যাগটা নিয়ে পালাচ্ছিল। এরপর যা হয়, মার খেয়ে চাদর গায়ে ওর বগল থেকে মানিব্যাগ নয়, পড়ল একটা পুরনো বায়োলজি বই। বল, মানিব্যাগ কোথায় রেখেছিস, কোথায় সরিয়েছিস বল? প্রদ্যুতের মারে ও কুঁকিয়ে উঠল। স্যার স্যার আমি মুখ থুবড়ে পড়ে গেল উত্তর না দিয়ে। এমন সময় পাশের মেস থেকে মাসি দৌড়ে এসে ওর উপর উপুর হয়ে পড়ল। ওকে কেন মারছেন? ও তো আমার ভাইপো। আরে কদিন হলো আমার কাছে এসেছে, এবছরে মাধ্যমিক দেবে। কাল থেকে ওর জ্বর। ওকে আমি বলছিলাম এ বইয়ের পড়াটা স্বপনবাবুর কাছে একটু বুঝে নিতে। আমি এখানে নেই দেখে বোধহয়। ততক্ষণে সেখানে পৌঁছে গেছে ঋত্বিক। তোর মানিব্যাগটা তো আমার মেসের ঘরে ছিল, তুই ওখানে ছেড়ে এসেছিস। এহে, মিছিমিছি একটা অনুতপ্ত। আমরা সকলে মিলে ওকে মেসে তুলে সেবা শুশ্রূষা করলাম। বেশ মেধাবী এবং 1000 টাকা দিয়ে ওকে সাহায্যও করলাম। এমন অঘটন সন্দেহের বসে কেউ যেন না করে। স্বপন কুমার প্রামাণিক, গ্রাম ডাক হানু ভূঁইয়া, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। প্রতিমা দালাল, খড়সরাই, বেগমপুর, হুগলি থেকে। দিনটা দুপুরবেলা, রবিবার। হঠাৎ কলিং বেলের আওয়াজ। বুঝলাম আজ মাংস ভাতের ঘুমের একেবারে দফা রফা। ব্যাককেলে সময়জ্ঞানকে সাপসাপান্ত করতে করতে দরজা খুলতেই পিঠে এক ঢাউস ব্যাগ নিয়ে এক মহিলা ঘরের ভেতরে ঢুকে এলো। পুরনোর উপর জিনিস বদলে সেই ইমিটেশন গহনা দিতে চায়। আমি ওপরে ঘরে জিনিস খুঁজতে গেলাম। ইতিমধ্যে ওই মহিলা আমার কিছু দামি জিনিসপত্র ব্যাগের মধ্যে পুরে নিয়েছে। কিছুক্ষণ পর পুরনোর উপর একটা জিনিস এনে দিতে সে আমাকে একটা ইমিটেশন গহনা দিয়ে চলে গেল। পরে জানতে পারলাম সে আমার মতো সাধারণ মানুষের বিশ্বাসকে খুন করে গেছে। বেশ কিছুদিন পর গ্রামে গুজব রটল যে ছেলে ধরা বেরিয়েছে। যাদের কাছে ইয়া বড় বড় ব্যাগ, তারাই নাকি বাচ্চা ছেলেদের ওই ব্যাগে পুরে ছেলে ধরা মার্কেটে চালান দেয়। দিনের খবর, সেদিন 75টা ছেলে নাকি হারিয়েছে। এই থমথমে পরিস্থিতিতে একটা মহিলাকে দুপুরবেলা বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখলাম। কাঁধে বিরাট একটা ব্যাগের ভারে, খানিকটা নবজ, ত্বক রোদে পুড়ে তামাটে, কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়ে একটা কাগজে লেখা একটা নাম্বার দেখিয়ে বাড়িটা খুঁজে দেবার একটা কাতর অনুরোধ করল। আমি তো গেলাম বেজায় চোটে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম। আমার চিৎকারে পাড়ার অনেকে বেরিয়ে পড়ল এবং এদের কুকীর্তির কথা বলতেই সকলে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। যখন সে প্রায় আত্মরা অবস্থায়,
সেই সময় সে ক্ষীণ স্বরে বলল, আরে কাছেই আমার দিদির বাড়ি, আমাকে নিয়ে চলুন সেখানে। সকলে কথা মতো তাকে নিয়ে যাওয়া হলো। দেখলাম আমার দিদি তাকে পাঠিয়েছে। সে আমার দিদির খুব চেনা। পৃথিবী সাজিয়ে রেখেছে ভালো মন্দের পসরা রকমারি ঝকমারির। মন্দকে এড়িয়ে ভালোকে গ্রহণ করা এ বড় কঠিন কাজ। কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12 থেকে আপনার চিঠি। সেদিনে পড়ন্ত বিকেলে স্ত্রী এবং একমাত্র পুত্রসহ বইমেলা ঘুরতে ঘুরতে কফি স্টলটার দিকে দৃষ্টি আটকে গেল তিয়াসের। একরাশ বিস্ময় নিয়ে সন্তর্পণে এগিয়ে গেল সেদিকে। পূর্ব পরিচিত মধ্যবয়সী মহিলা তখন গরম কফির উষ্ণতা উপভোগে নিমগ্ন। হাতে ধরা বিখ্যাত প্রকাশনা সংস্থার বইয়ের সম্ভার। উপযাচকের মতো প্রশ্ন ছুড়ে দিল তিয়াস, আরে তিয়াসা না? আচম্বিত প্রশ্নে তিয়াসের দিকে অবাক দৃষ্টি তিয়াসার। ম্লান মুখে প্রত্যুত্তর, হ্যাঁ তিয়াস, বলো কেমন আছো তুমি? আমি আমি ভালোই আছি তিয়াসা। তারপর বলো তুমি কেমন আছো? প্রমিতের খবর কি? অনেকদিন হলো সে আমায় ফাঁকি দিয়ে চলে গেছে তিয়াস। তাহলে তোমাদের সম্পর্কটা? তোমাকে তো আমি প্রথম থেকেই বলে এসেছি তিয়াস, আমাদের সম্পর্কটা কোনোদিনই ভালোবাসার ছিল না, ওটা ছিল মানবিকতার। কলেজে পুরনো বন্ধুরূপে যেদিন জানতে পেরেছিলাম প্রমিত আর বেশি দিনে পৃথিবীতে নেই, মন খারাপ হয়েছিল। তাই চেষ্টা করেছিলাম জীবনে বাকি কয়েকটা দিন ওর হাসি মুখটুকু দেখার। ওর ইচ্ছে ছিল তোমার আর আমার মধ্যে সম্পর্কের পূর্ণতাটুকু দেখে যাওয়ার, কিন্তু সন্দেহের বশে দূরত্বটা বাড়ালে তুমি। অবগুণ্ঠিত চোখের জলে তাও মেনে নিলাম আমি। তারপর থেকে আর মানুষকে একদম নয়, বইকে ভালোবাসি। আর ভালোবাসি কিছু পোষ্যকে, যাদের অকৃত্রিম ভালোবাসার সমস্ত সন্দেহ বাতিকে তা ঊর্ধ্বে। বলতে বলতে মাথা নিচু করে বসে রইল তিয়াসা। নিজের প্রতি লজ্জা মিশ্রিত ঘৃণা আর অপরাধ বোধে বাকরুদ্ধ তিয়াস পা বাড়ালো জনস্রোতে। প্রতীকী হলেও অবিশ্বাস আর সন্দেহের বশে এভাবেই ক্রমশ জটিল হচ্ছে সামাজিক সম্পর্কের বন্ধন। সন্দেহের বশে মধ্যযুগীয় বর্বরতে প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে গলিপথ থেকে রাজপথ। যুক্তি অথবা মনুষ্যত্বের অসহায় আত্মসমর্পণ সন্দেহের চক্রব্যূহে। ভালোবাসা অথবা বাঁচার অধিকারটুকু আজ অনিশ্চিত সন্দেহ প্রবণতার বিষাক্ত ছোবলে। তাহলে বিশ্বাস অথবা ভরসার পরিধি কি ক্রমশ ছোট হয়ে আসছে সন্দেহের রাহুগ্রাসে? প্রবাহমান সময়ের হাতেই সমর্পণ করলাম উত্তরের প্রত্যাশাটুকু। কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12। সদাই চট্টোপাধ্যায়, পূর্ব মাস্টারপাড়া, কাটোয়া। সন্দেহের বশে একটা অঘটনের সাক্ষী হতে যাচ্ছিলাম, তবে সৌভাগ্যবশত কোনো অঘটন ঘটেনি। 1983 সাল। সবে রেলের গার্ডের চাকরি পেয়ে রামপুরহাটে জয়েন করেছি। মাসখানেক হলো। এক সকালবেলা রামপুরহাট থেকে ডিউটি নিয়ে যাচ্ছি মালদা। দ্রাম দ্রাম শব্দ তুলে মালগাড়ি ছুটে চলেছে গন্তব্যের পথে। একসময় মালগাড়ির গতিবেগ কমে গেল। মুখ বাড়িয়ে দেখলাম আউটার সিগন্যাল লাল। মনে হচ্ছে গাড়িটা আউটসাইড হবে। না, আউটসাইড হলো না। সিগন্যাল সবুজ পেয়ে গাড়ির গতি আবার বাড়তে লাগলো। হঠাৎ দেখলাম
একজন ব্যক্তি চলন্ত গার্ড ব্রেক ভ্যানে ওঠার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। সন্দেহের বশে তাকে দুষ্কৃতী ভেবে ট্রেনে উঠতে বাধা দিলে ভয়ার্ত কণ্ঠে সে বলল, দয়া করে বাঁচান, দয়া করে বাঁচান, ওই দেখুন ওরা আমাকে মারতে আসছে। অনতি দূরে দেখলাম কয়েকজন ধারালো অস্ত্র হাতে ট্রেনটার দিকে ছুটে আসছে, কিন্তু ট্রেনটির গতি বেড়ে যাওয়ায় ওরা সফল হলো না। পরে ছেলেটির কাছে জানতে পেরেছিলাম স্রেফ সন্দেহের বশে শ্বশুরবাড়ির লোকজনই তাকে মারতে আসছিল। আজও মনে হয় সেদিন যদি সন্দেহের বশে ছেলেটাকে ট্রেন থেকে নামিয়ে দিতাম তাহলে নিজের অজান্তেই এক মহা পাপের ভাগীদার হতাম। সদাই চট্টোপাধ্যায়, পূর্ব মাস্টারপাড়া, কাটোয়া। অনুপ দে, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সন্দেহের বশে কত কিছু খারাপ ঘটে, রোজকার সংবাদ শিরোনামে নজর দিলে সেটা বোঝা যায়। তবে ভাঙা দাঁতের প্রতি সন্দেহের বশে বশীভূত হয়ে হারানো ভাইকে খুঁজে পাওয়ার যে ঘটনা সামনে এসেছে তা সত্যি অন্তর ছুঁয়ে যায়। প্রায় 18 বছর আগে উত্তরপ্রদেশে কানপুরের বাসিন্দা বালগোবিন্দ কাজের সন্ধানে বন্ধুর সঙ্গে গিয়েছিলেন মুম্বাই শহরে। কাজও জুটে গিয়েছিল। শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতেন বালগোবিন্দ। এভাবে বেশ কিছুদিন চলার পর বন্ধুর সঙ্গে যোগাযোগ একেবারে ছিন্ন হয়ে গেল। পরে তিনি একবার অসুস্থ হয়ে পড়লে ঘরে ফেরার জন্য ট্রেন ধরলেন, কিন্তু ভুল ট্রেন ধরার কারণে কানপুরে পরিবর্তে পৌঁছে গেলেন রাজস্থানের জয়পুরে। গ্রামের নাম মনে থাকলেও পুরো ঠিকানাটা মনে না থাকার কারণে বালগোবিন্দের আর বাড়ি ফেরা হলো না। শরীর সুস্থ হলে জয়পুরের এক ব্যক্তির সহায়তায় কারখানা কাজ জুটে গেল তাঁর। বালগোবিন্দ সেখানেই সংসার বাঁধেন। স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে বেশ কাটছিল তার। কাজের ফাঁকে নিছক বিনোদনের জন্যই সমাজ মাধ্যমে রিল বানাতেন বালগোবিন্দ। সেই রিল নজরে পড়ল কানপুরবাসিনী রাজকুমারীর। রিলের ভিডিওটা একটা ভাঙা দাঁতের দৃশ্য রাজকুমারীর সন্দেহের তীব্রতা ক্রমে বাড়িয়েছিল। রাজকুমারীর সন্দেহ হয় এই ভাঙা দাঁত তার হারিয়ে যাওয়া ভাইয়ের নয় তো, হুবহু যেন তার ভাইয়ের সেই ভাঙা দাঁত। খোঁজখবর শুরু করলেন রাজকুমারী। খোঁজ পেলেন ভাঙা দাঁতের মালিক বালগোবিন্দের। অনেক কিছু বদলে গেছে, কিন্তু রাজকুমারী ভাইয়ের ছোটবেলায় ভাঙা দাঁতটি একই রকম আছে। সন্দেহের বশে প্রায় 1.5 যুগ পর মিলিত হল দিদি আর ভাই। সেই ভাঙা দাঁতের প্রতি যে সন্দেহ ছিল, রাজকুমারীর সন্দেহ সত্যিই হলো। চিনে নিতে একটু অসুবিধা হয়নি। অনুপ দে, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। কার্তিক ঘোষ, দ্বাদশ বাড়ি, বিষ্ণুপুর, বাঁকুড়া। 7-8 বছর আগের কথা। একটা ভিড় বাসে দাঁড়িয়ে রয়েছে আমি। পাশে এক ভদ্রমহিলা, তিনিও দাঁড়িয়ে। হঠাৎ তার খেয়াল হলো তার ফোনটি চুরি হয়ে গেছে। ব্যাস, মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বসলেন আমাকেই। চিৎকার করে বলে উঠলেন, তোর পকেটে ফোনটা বার কর, ওটা আমার ফোন। আমি তো পুরো হতভম্ব, চোখ মুখ লাল হয়ে গেছে আমার। জীবনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে এ তো কোনোদিনও ভাবিনি, কল্পনার অতীত। রাগে, লজ্জায়, ঘৃণায়, অপমানে মাটিতে একেবারে মিশে যেতে ইচ্ছে করল। আমার পকেটে একখানা মোবাইল আছে এটা উনি বুঝতে পেরেছিলেন, কিন্তু ফোনটা যে আমার হতে পারে সে কথা ভাবল না। যাই হোক, বাকবিতণ্ডার পর ফোন দেখে তিনি যখন বুঝলেন সন্দেহটা তার ঠিক নয়, তখন চুপ করে গেলেন। সঙ্গে লজ্জিত হলেন। বললেন, ভাই কিছু মনে করো না, ফোন হারিয়ে মাথা ঠিক ছিল না, তাই ভুল হয়ে গেছে। পরে আমার ফোন থেকেই বাড়িতে ফোন করে তার নিজের ফোন চুরির কথা জানিয়ে দিলেন। সন্দেহের বশে এক বাস লোকের সামনে এই ঘটনাটা তো তিনি ঘটিয়ে ফেললেন, কিন্তু তার সন্দেহের জন্য আমার যে মানসিক পরিস্থিতি সৃষ্টি হলো তার দায় কে নেবে? তার কথা শুনে সেদিন 2-1 জন গায়ে হাত তুলে মারধর শুরু করে দিলে কি ভয়ঙ্কর একটা অবস্থা হতো, একথা ভাবলে আমি শিহরিত হচ্ছি। সন্দেহ,
অর্থাৎ যা পরীক্ষিত প্রমাণিত সত্য নয়, অনুমান মাত্র। আর এই সন্দেহের বশেই ঘটে যাচ্ছে কত কিছু। সম্মানহানি, সম্পর্কে ভাঙন, বিচ্ছেদ, দাঙ্গা থেকে শুরু করে সন্দেহের বশে গণপিটুনি, অবশেষে মৃত্যু। এ তো আকছার ঘটে চলেছে। ইতিহাস সাক্ষী, আমার আপনার মতো সন্দেহবাতিক লোকেদের সিংহভাগ সন্দেহই অমূলক, ভিত্তিহীন, ভুল। অথচ এই ভুল সন্দেহের ফলে মারাত্মক কিছু হচ্ছে এবং তার ফল সুদূর প্রসারী। তাই সকলের প্রতি অনুরোধ, আসুন আমরা আরও দায়িত্বশীল হই, এই সন্দেহবাতিক অভ্যেস তুলে রেখে বিবেক বুদ্ধিকে কাজে লাগাই। সন্দেহের বশে আরও একটা সম্পর্ক ভাঙন হোক, মৃত্যু হোক, এটা চাই না। একটা সুস্থ সুন্দর বিশ্বাসের পৃথিবী গড়ে তুলতে চাই। কার্তিক ঘোষ, দ্বাদশ বাড়ি, বিষ্ণুপুর, বাঁকুড়া। অভিপ্সা পাত্র, মেহেরপুর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে আপনার চিঠি। মুখরোচক খাবারের মতো নিমেষে গুঞ্জনটা ছড়িয়ে পড়ল চারদিকে। মুহূর্তে সকলের চোখের মণি রমেন হয়ে উঠল ছিছির পাত্র। তার বন্ধু বান্ধবদের উপর আছড়ে পড়ল দোষারোপ। সকলের তির্যক দৃষ্টি তাদের উপরই। তারা তো কিছুই জানে না, কোনোদিন তেমন কিছু দেখেইনি। পই পই করে সকলকে বলতে চাইল তাদের কথায় কর্ণপাত করল না কেউই। অন্যদিকে রমেনের পরিবারের সুনাম ভুলুণ্ঠিত। সেখানে ঘন আধার ছেয়ে আছে চারিদিক। গ্রামের বিশিষ্ট মানুষজনেরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যদি রমেনকে বাড়িতে তোলে তাহলে একঘরে করা হবে তার পরিবারকে। আপদে বিপদে কেউ সাহায্য করবে না। শিক্ষিত, নম্র, সেবাপরায়ণ রমেন কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের বিনা পারিশ্রমিকে পড়ানোর ব্যবস্থা করেছিল। সেখানে পড়তো 3য় বর্ষের আমিনা। একদিন কাউকে কিছু না বলে কোথায় চলে গেল রমেন। সেদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমিনাকেও। তাই দুজনকে ঘিরে সরল অঙ্কের সমাধানে পৌঁছে গেল সকলে। সন্দেহের বশে গাঢ় থেকে গাঢ়তর হল গুঞ্জন। 3 দিন পর সন্ধেবেলায় রমেন একমুখ হাসি নিয়ে গ্রামে ফিরল। খেয়াঘাট থেকে শুরু করে পাড়ার মোড়, দোকানের দাওয়া, অতি পরিচিত জনেদের মুখ ফিরিয়ে রাখতে দেখে কিছু আন্দাজ করতে না পেরে সোজা চলে গেল বন্ধুদের আড্ডায়। থমথমে মুখ সবার, কেউ কথা বলতে চাইছে না তার সঙ্গে। অনেক চেষ্টা করে বন্ধুদের তীব্র রূঢ়তার ভেতর সমস্ত কথা এবং কাহিনী শুনে চমকে উঠল। মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর একটু থিতু হয়ে বন্ধুদের কড়া প্রশ্নের জবাবে বলল, দেখ, আমি জানি না আমিনা কোথায়। তোরা বিশ্বাস কর, আমিনা সম্পর্কে কিচ্ছু জানি না। তবে এমন ঘটনা ঘটলেই সকলে এরকম ধারণা খুবই স্বাভাবিক। কিন্তু তোরা তো জানিস, একটা কাজের জন্য কয়েক বছর চেষ্টা চালিয়ে যাচ্ছি, সফল হইনি। কয়েক মাস আগে একটা বিজ্ঞাপন দেখে কাউকে কিছু না জানিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। গত সপ্তাহে সেই ইন্টারভিউর চিঠি পাই। ভেবেছিলাম যদি কাজ পাই তাহলে সবাইকে জানাবো। তারপর ব্যাগ থেকে কাগজপত্র বের করে দেখালো। একটা মিষ্টির প্যাকেট বের করে ওদের দিকে এগিয়ে দিল। রুক্ষ মুখগুলিতে একটু একটু হাসির ঝিলিক ফিরল। কিন্তু সবার মনে ঘুরপাক খায়, আমি না কোথায়। এভাবে কিছুটা সময় কাটিয়ে বাড়ির পথে হাঁটতে থাকলো রমেন। সে ভাবে সকলের ভুল তো ভাঙবেই, কিন্তু সন্দেহটা যদি সত্যি হতো তাহলে কি কোনো অন্যায় করতাম? অভিপ্সা পাত্র, মেহেরপুর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে পাঠিয়েছিলেন।